ক্ষমতায় গিয়েই কি একেবারে রাতারাতি ফেরেস্তা হয়ে গেলেন নাকি? এই যে সালাউদ্দিন আহমেদ তাকে তো খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ উনি স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি দেখাশোনা করবেন, নিয়ন্ত্রণ করবেন। তো উনি ক্ষমতা নিয়েই একটা মানে কি বলা যায়, একটা মানে একটা বয়ান পেশ করেছেন জাতির উদ্দেশ্যে, যেটাতে মনে হচ্ছে যে উনি রাতারাতি একজন ফেরেশতা হয়ে গেছেন। সেটা কি? উনি বলেছেন যে দাবি আদায়ের নামে রাস্তায় মব করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। তা জনাব সালাউদ্দিন আহমদ, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এজন্য অবশ্যই আমরা কিন্তু খুব মানে কি বলা যায় আনন্দিত। কারণ আপনার কথাবার্তা, আচার আচরণ আমি অন্তত দেখেছি অত্যন্ত ভদ্র, মার্জিত। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। উল্টাপাল্টা অথবা উচ্চস্বরে চিৎকার করে কথা আপনি কখনোই আপনাকে বলতে শোনা যায়নি, এবং সর্বদাই মার্জিত কথাবার্তা আপনি বলেছেন। এবং সেই হেতু মনে হয় যে এই মার্জিত কথাটাই আপনি বললেন যে দাবি আদায়ের নামে রাস্তায় মপ করা যাবে না। ভালো কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ভালো কথা হয়ই বা কী করে? কিছু লোক হয়তো বলবে যে খুব সুন্দর কথা বলছে। আমার কাছে এটা সুন্দর কথা হয় নাই। তার কারণ হচ্ছে যে গত এই 1.5 বছর, তাই না, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই আপনাদের দল গোটা বাংলাদেশে কী পরিমাণ মাপ করছে। আমরা তো এখন বিভিন্নভাবে ওই যে এনসিপির নেতা, সমন্বয়ক, এদের উপরে অনেক ক্ষেত্রে দৌড় দিই, কিন্তু বেসিক্যালি বাংলাদেশে সবচাইতে মব অনুষ্ঠিত হয়েছে এই বিএনপি নামক দলটার লোকদের দ্বারা। এটা তো সবাই জানে, তাই না? তো জনাব সালাউদ্দিন আহমদ, আপনি তো অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি, তখন তো আপনি কখনো বলেন নাই আপনার দলের উদ্দেশ্যে যে এই ধরনের মপ করা যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, মারামারি ভাঙচুর এগুলো করা যাবে না। আমরা তো কখনো দেখি নাই। এবং সবচাইতে বিস্ময়কর ব্যাপার, যখন বাংলাদেশের যে স্বাধীনতার স্মৃতিচিহ্নগুলো একের পর এক ভাঙা হচ্ছিল, গুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন আপনারা মৌনব্রত অবলম্বন করেছিলেন। অর্থাৎ দাঁতে দাঁত চেপে আপনারা বসেছিলেন, একটা টু শব্দ করেন নাই, আপনাদের চোখের সামনে এগুলো হচ্ছিল, তাই না? এবং আপনারা আবার নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করেন, বলেন যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আপনারা ধারণ করেন, লালন করেন। তো তাই যদি হয় তাহলে 71 সালের স্মৃতিচিহ্নগুলো একের পর এক ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল। এবং শুধু কি তাই নাকি, শুধু ওখানে সীমাবদ্ধ থাকলে তো হতো। আমরা এটাও বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি, যারা নাকি মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছে বাংলাদেশে, খুবই কম বেঁচে আছে যদিও, বাট এখনও বেশ কিছু মুক্তিযোদ্ধা কিন্তু বেঁচে আছে। তারাও কিন্তু একের পর এক মানুষের কাছে নাজেহাল হচ্ছিল। এবং তার মধ্যে অন্যতম হলো এই বিএনপির পোলাবাহিনী কিন্তু এই কাজটা করতেছিল। তবে হ্যাঁ, এখন অবশ্য যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে এরকম কিন্তু বলা যায় যে বিএনপির মধ্যে ওই যে জামাত শিবিরের লোকজন, এনসিপির লোকজন যারা ঢুকে বসেছিল, হয়তো তারা এই কাজগুলো করছে। যেমনটা আমরা দেখেছি যে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মধ্যে, বিশেষ করে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা লোকজন, মানে ছেলেপেলে, তারাই তো একটা পর্যায়ে এসে বলা শুরু করলো যে তারা হলো শিবির নেতা, তারা হলো জামাতের নেতা, তাই না? তো এরকমভাবে ইনফিল্ট্রেশন করে আপনাদের বিএনপির মধ্যেও যে এইগুলা নাই, তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ আমি এখনও দৃঢ়ভাবে এটাই মনে করি এবং বিশ্বাস করি, প্রকৃতপক্ষে বিএনপির আদর্শ যদি কেউ লালন করে, যেমন তাদের প্রধান আদর্শ কি, মুক্তিযুদ্ধের চেতনা, তাই না? মানে মুক্তিযুদ্ধকে ধারণ করে, লালন করে, এটাই তো। এইটা যারা লালন করে তারা কোনোভাবে মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন এগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে পারে না। এটা পারে যারা মুক্তিযুদ্ধকে ধারণও করে না, লালনও করে না, এবং যারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল তারা। তো আমার এটা দেখে এটাই মনে হলো যে আওয়ামী লীগের মধ্যে যেমন বিপুল পরিমাণ লোকজন ঢুকে বসেছিল এই যে জামাত শিবিরের,
বিএনপির মধ্যেও ব্যাপক পরিমাণই আছে, এবং বস্তুত তারাই এই মুক্তিযোদ্ধাদের অপমান করা, মারপিট করা, তারপরে স্বাধীনতার চিহ্নগুলো তারাই ভাঙছে। তো এখন কথা হচ্ছে, তখন দাঁত চেপে আপনারা বসেছিলেন জনাব সালাউদ্দিন আহমদ। আপনারা আসলে চাচ্ছিলেন যে কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম লাগিয়ে কোনোভাবে ওই ইলেকশন যাতে বিলম্বিত না হয়, ওই জন্যই বস্তুত যা হচ্ছে দেখেও না দেখার ভান করছেন। আচ্ছা, টেকনিক হিসাবে আমি ধরে নিলাম এটা রাইট, কিন্তু এখন কি তাহলে আপনারা আপনাদের দলের মধ্যে যারা নাকি ইনফিলট্রেট করে ঢুকে বসে আছে জামাত শিবিরের লোকজন, যারা নাকি অলরেডি কিন্তু চিহ্নিত, আপনারা ধরে নেন যে আপনাদের দলের লোকজন যারা নাকি মব কার্যক্রম করছে, যারা নাকি ওই স্বাধীনতার স্মৃতিচিহ্ন ভাঙছে টাংছে, বিশেষ করে স্বাধীনতার স্মৃতিচিহ্ন যারা ভাঙছে তারা 100% তারা জামাত শিবিরের লোক। এখন এগুলোকে চিহ্নিত করে কি আপনারা আপনাদের দল থেকে বহিষ্কার করবেন? যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনাদের কপালে কিন্তু খবর আছে, আপনাদের কপালে খবর আছে। কারণ এখন কিন্তু আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগের আমলে এই যে আবরার হত্যা সহ আরও কিছু হত্যা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে যে এইগুলা বস্তুত ছাত্রলীগের অরিজিনাল লোকজন করে নাই। ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকা জামাত শিবির যে যারা ছিল তারাই নাকি এই কাজগুলো করছে, এবং করার ফলে স্বাভাবিকভাবে দোষটা কার ওপরে বর্তায়? আওয়ামী লীগের ওপরে বর্তায়, ছাত্রলীগের ওপর বর্তায়, তাই না? তো যে কাজটা আওয়ামী লীগ করেনি, অর্থাৎ তারা কিন্তু বুঝতেও পারেনি, তারা ভাবছে ওরে বাবা আমাদের জনপ্রিয়তা এত মারাত্মক, কত লোকজন আমাদের দলে যোগ দিচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা যে মোটেও তা ছিল না, এটা যে তারা স্যাবোটাজ করার উদ্দেশ্যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে যোগ দিছিল। তো বিএনপির এই যে সালাউদ্দিন আহমদ, উনি তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তো ওনারা তো এখন চিনেন যে এবং একটু খোঁজখবর নিলে হয়তো পাওয়া যাবে যে কারা তাদের মধ্যে ইনফিলট্রেট করে বসে আছে, তো তাদের উনি করবেন কিনা, ওনারা এখন দল থেকে তাদেরকে সাইড লাইনে দিয়ে দিবেন কিনা, দেখা যাক। যদি না দেয় তাহলে কিন্তু বিএনপির জন্য বহুত খারাপই আছে, বুঝছেন? পরিশেষে যেটা বলতে চাই যে আপনাদের দলের লোকজনই বহুত মপটপ করছে, এখন হঠাৎ ক্ষমতা এসে যদি বলেন যে দাবি আদায়ের নামে রাস্তা মাফ করা চলবে না, তা কি হয়? 1.5 বছর ধরে তারা একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছে, তাই না? হঠাৎ করে এসে যদি বলেন যে এটা করা যাবে না, তাহলে তো বদ হজম হবে। একটা জিনিস অভ্যাস হয়ে গেলে তো মুশকিল না। তো এতদিন আপনারা কিছু বলেন নাই, আচ্ছা ঠিক আছে, ইলেকশনের জন্য আপনারা কিছু বলেন নাই, তো এখন এটা বলছেন। আমরা দেখতে চাই যে আপনার দল এখন ক্ষমতায় এবং আপনি এখন আইন শৃঙ্খলা রক্ষা করবেন, দেখি। কিন্তু একই সঙ্গে এই গত 1.5 বছরে যত মব ভায়োলেন্স হয়েছে, তাই না, এগুলোর জন্য কেস টেস কিছু করতে পারবে? তখন তো পারে না, এখন কি করতে পারবে কিনা এ ব্যাপারেও আমার মনে হয় যে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত, বুঝছেন? আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, দেশের মানুষ কিন্তু চায় যে অতীতে যে মব ভায়োলেন্স করা হয়েছে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং এগুলো কেস করলে অনেক ক্ষেত্রে আপনার দলের লোকজনও ধরা পড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যদি আবার একটু সহৃদয় হয়ে সেই সমস্ত দোষীদেরকে মনে করেন যে মুক্তি দেওয়ার ধান্দা করলেন বা মুক্তি দিয়ে দিলেন, বা তারা কোনো সাজা পেল না, তাহলে এইটা কিন্তু ওই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং তখন বাংলাদেশে কিন্তু বিশৃঙ্খলা দূরও হবে না। কারণ তখন মনে করবে এগুলো করলে তো অসুবিধে তো কিছু নেই, কেস হলেও তো অসুবিধে কিছু নেই, মাপ তো হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমরা অপেক্ষা করে দেখি যে আপনার নেতৃত্বে বাংলাদেশে কীরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। পরিশেষে আর একটা কথা বলতেই হবে যে আওয়ামী লীগের আমলে ওরা তো আবার ওই মনে করেন যে ওই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী ছিল, তাই না? যদিও আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি হিন্দুরা নিগৃহীত হয়েছে, আবার হিন্দুরা মনে করতো আওয়ামী লীগ তাদের বন্ধু, কিন্তু বাস্তবে এই বাংলাদেশের ইতিহাসে হিন্দুরা সবচাইতে বেশি নিগৃহীত, নির্যাতিত হয়েছে এবং শোষিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে হিন্দুদের ওই মন্দিরে হঠাৎ করে গিয়ে ভাঙচুর, এটা ওটা, এগুলো আমরা তো প্রতিনিয়ত দেখতাম, এবং পরের দিন খবর বলতো যে কিছু দুষ্কৃতকারী এই কাজটা করছে। তো ভালো কথা, এবং আমরা অতঃপর দেখতাম না যে কোনো দিন সেই দুষ্কৃতকারী ধরা পড়তো, আর কালে ভদ্রে যদি ধরা পড়তো তো দেখা যেত যে তাদের কোনো বিচার আচার হতো না।
এবং এই কারণেই কিন্তু বস্তুত বাংলাদেশ থেকে এই যে এই সংখ্যালঘু হিন্দুরা যেভাবে পারে তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় চলে গেছে, যেমন ভারতে চলে আসছে। এখন বাংলাদেশ যদি একেবারে পাকিস্তান বা আফগানিস্তানের মতো 99% মুসলিম দেশ হয়ে যায়, তাহলে জনাব সালাউদ্দিন সাহেব আপনারা কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করবে তখন কিন্তু জামায়াত ইসলাম, মামুনুল হক এরা, বুঝছেন? অর্থাৎ এই সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের ক্ষমতায় যাওয়ার কিন্তু সিঁড়ি। এটা শুধুমাত্র যে ভোটের মাধ্যমে তাহা কিন্তু না। অর্থাৎ এই সংখ্যালঘু সম্প্রদায় আছে বলেই আপনারা পৃথিবীর স্টেজে বলতে পারেন যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে সবাই মিলেমিশে থাকে, সবাই যার যার ইয়ে করে, এবং যে কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে নানা রকম সুযোগ সুবিধা দেয়। বাংলাদেশ যদি 100% মুসলিম দেশ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসগুলো পাওয়া যাবে না, এবং তখন আপনাদের মতো সুন্দর চেহারার ভদ্র মার্জিত লোকজন যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, তারা কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। গাট্টি বুকসা গোল করে আপনাদের কিন্তু দেশ ছেড়ে ভাগতে হবে, বুঝছেন? অতএব এই যে এই সংখ্যালঘু, এরা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল অ্যাসেট। এখন এদের উপাসনালয় নিয়মিত এই দুষ্কৃতকারী গিয়ে ভাঙচুর করবে, আর আপনার পুলিশ তাদের চিনবেও না, জানবেও না, ধরা পড়লেও তারা কোনো বিচার হবে না। এইটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনারা নিজেরাই নিজেদের হাতে এই দেশটাকে ধ্বংস করবেন, এবং সেই দেশে আপনাদেরও জায়গা হবে না। এটা আপনার গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। ধন্যবাদ।